আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই রেবতী মোহন পাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে তোমাদের আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে উচ্চারণ। অর্থাৎ বাংলা ভাষা আমাদের যদিও ভাষার ক্ষেত্রে এটা প্রাকৃতিকভাবে অর্থাৎ প্রকৃতিগতভাবেই আমরা ভাষার উচ্চারণটা শিখে ফেলি, কারণ কেউ জন্মগতভাবেই যে ভাষার যে একটা আদর্শিক অর্থাৎ বৈশিষ্ট্য যে 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 অঞ্চলে জন্মগ্রহণ করবে সেই অঞ্চলের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে তার বড় হয়ে ওঠা। ঠিক ভাষাটাও কি আমাদের যেহেতু প্রকৃতির অংশ, আমরা যেহেতু একটা প্রকৃতির অংশ, সেই প্রকৃতির পরিবেশগত যে বিষয়গুলা থাকবে সেগুলোর সাথে আমাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিস, বিষয়বস্তু বা ব্যবহারিক যে কার্যকলাপ সেগুলোর সাথে আমরা পরিচিত হই। বড় হয়ে ওঠার সাথে সাথে যখন যা প্রয়োজন হয় তখন সেটার সাথে কি আমরা প্রয়োজন মেটাই, সেই বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে। ঠিক আমাদের যে প্রকৃতিগত যে ভাষা সেই বিষয়টা যদি আমাদের বুঝতে হয়, তাহলে যে আমাদের যে আচরণগত এবং বাবা মা পরিবার সমাজ থেকে যে আচরণগত দিকগুলো আমরা শিখি সেটা কিন্তু কোনো পাঠ্যপুস্তক বা বই আমাদেরকে ছোটবেলা থেকে সেখান থেকে দিয়ে দেওয়া হয় না বা বইয়ে পড়ানো হয় না। কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ঠিক ভাষাটাও ঠিক সেভাবেই আমাদের চারপাশে, অর্থাৎ বাবা মা যখন আমাদেরকে যা বলেন অথবা যা শোনান, অর্থাৎ আমাদেরকে যা নির্দেশ করেন ছোটবেলা থেকে, অর্থাৎ একেবারে কোল থেকেই আমরা কিন্তু সেভাবেই আমাদের নিজের আচার আচরণকে অর্থাৎ আমাদের আওয়াজ, আমাদের সবকিছু সেগুলো নিয়ন্ত্রণ করা, অর্থাৎ সেগুলাই আমাদের শরীরে অথবা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অথবা আমাদের বাকযন্ত্র অর্থাৎ প্রাকৃতিক নিয়মের ভিত্তিতেই আমরা কি করি, নিজেকে তৈরি করি। ঠিক ভাষার ক্ষেত্রে আমরা যখন আমাদের যেহেতু আমাদের উচ্চতর ব্যাকরণে যে চারটি বিশেষ আলোচনার বিষয়, ব্যাকরণের যে তোমরা জানো যে বিষয়বস্তু অর্থাৎ আলোচ্য বিষয়, একটা হচ্ছে কি ধ্বনিতত্ত্ব, তারপর শব্দতত্ত্ব, তারপর বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তাহলে আমরা যে উচ্চারণের যে অংশটা পাবো উচ্চতর ব্যাকরণে, এর আগে পড়ানো হয়েছে কিনা জানি না, কিন্তু আজকে যেহেতু তোমরা প্রথম বর্ষ, আমি মনে করি আমার একটু খেয়াল হচ্ছে না যে আমি এই বিষয়ে ক্লাস নিয়েছি, আমার মনে নাই, কিন্তু আমি এই জন্য আজকে প্রিপারেশন অর্থাৎ যেটা তোমাদের চিন্তা আমার চিন্তা একটা, যে সামনে যেহেতু তোমাদের পরীক্ষা আসছে সেহেতু যদি নিয়েও থাকে আপা অথবা স্যার, কিন্তু আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি উচ্চারণের বিষয়টা আলোচনা করব তোমাদের খোলাখুলিভাবে এবং স্পষ্ট করে দেওয়ার জন্য। কারণ প্রশ্নের ব্যাপারটা তোমরা অনেক সময় অন্ধকারে থাকো, অর্থাৎ জানার একটা বাকি থাকে, অর্থাৎ জানার একটু বাকি থাকে। এই জন্য আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ বাংলা ব্যাকরণের যে উচ্চতর অংশগুলো আছে অর্থাৎ ব্যাকরণের অংশে, সেটার ভিতর হচ্ছে উচ্চারণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। কারণ আমরা কিন্তু এই যে তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, একাদশ শ্রেণীতে পড়ো, কিন্তু তার আগে তোমরা যে বিষয়টা জেনেছো একটু খেয়াল করো, ব্যাকরণের এমন কোনো বিষয় নাই যেটা দশম শ্রেণী পর্যন্ত টাচ নেই, অর্থাৎ উল্লেখ নেই বইয়ে। সব অংশই দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বইয়ে উল্লেখ আছে। অর্থাৎ ব্যাকরণের যে অংশ অর্থাৎ ভাষা বিশ্লেষণের জন্য যা যা প্রয়োজন সবকিছুই তোমাদের ব্যাকরণের সেই বইগুলোতে ছিল। তাহলে উচ্চতর ব্যাকরণ অর্থাৎ উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি কেন স্যার? তাহলে সেই প্রশ্নটা যদি তুমি আলোচনায় যাই, আমরা অর্থাৎ এতদিন পর্যন্ত তোমরা যা করেছো ব্যাকরণ অংশে সেটা শিখেছো, অর্থাৎ নিয়ম শিখেছো। ঠিক আমরা যদি এত কিছু সার্টিফিকেট অর্জন করার পরেও আমাদের কিছু প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। কারণ কি, আমি যখন আমার সেই অর্জনগুলা, আমার সেই শেখাগুলা, শিক্ষণীয় বিষয়গুলা যদি আমি প্রয়োগ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রয়োগের যে পদ্ধতি সেই কৌশলটা আমাকে জানতে হবে বা দক্ষতাটা আমাকে জানতে হবে। সেই জন্য আমাদের অনেক প্রশিক্ষণ নিতে হয়। ঠিক এমনই ভাবে আমাদের কিছু প্রশিক্ষণ লাগে, যেমন ব্যাকরণের অংশ যদি আমি যেহেতু আমি দশম শ্রেণী পর্যন্ত অনেক ব্যাকরণের নিয়ম পড়েছি,
অর্থাৎ ভাষাগত যত দরকার, যা যা নিয়ম দরকার, বাক্য কিভাবে গঠন করতে হয়, শব্দ কিভাবে গঠন করতে হয়, তারপর মনে করো কিভাবে অর্থের সাথে বাক্যের মিল রাখতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা সাধারণত পড়েছি, তাই না? আমরা দশম শ্রেণী পর্যন্ত বাক্য পড়েছ, বাক্যের শ্রেণী বিভাগ পড়েছ, কি অর্থে ব্যবহার হবে, বাক্যের যোগ্যতা গুণগুলো, এগুলো সব পড়েছ। কিন্তু তারপরে তোমাদের এই বিষয়টা এই জন্য দেওয়া হয়েছে যে তুমি কতটুকু পড়েছ সেই বিষয়টাকে আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য উচ্চতর ব্যাকরণটা তোমাদের যুক্ত করা হয়েছে। কারণ আমরা জানি যে ইন্টার অর্থাৎ এইচএসসির পর আমরা বিভিন্ন শাখায় ভর্তি হয়ে যাই বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর শিক্ষা অর্জন করতে গিয়ে, তখন ভাষার ব্যাপারে অতটা বেশি জানার সুযোগ থাকে না। এই জন্য সর্বশেষ অংশটুকু হচ্ছে কি উচ্চতর বাংলা ব্যাকরণ, অর্থাৎ এইচএসসি যে লেভেলটা, সেই অর্থাৎ ইন্টারমিডিয়েট যে লেভেলটা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক অংশে তোমাদের সেই বিষয়টা ভালোভাবে জানার জন্য একটু প্রশিক্ষণ দেওয়া হয় ভাষাগত। সেই প্রশিক্ষণের অংশ হচ্ছে কি আমাদের একটা অংশ হচ্ছে উচ্চারণ, অর্থাৎ আমরা যে 6টা অংশ পড়বো তোমাদের একাদশ শ্রেণী, তোমরা একটু ব্যাকরণের অংশটা একটু ক্লিয়ার হয়ে নাও 2 মিনিটে, একটু খেয়াল করো। আমরা যে ব্যাকরণের অংশটুকু পড়বো এই 2 বছরে, অর্থাৎ আমরা তো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়াচ্ছি, তাই না? তোমাদের এটা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই, এখন তো দূরে, এই জন্য প্রশ্ন করতে পারো না অথবা বুঝতেও প্রবলেম হয়। কিন্তু যখন তোমরা আমাদের সামনে থাকবে অথবা ক্লাসে থাকবে, হয়তো বা এই যে বেশি দূর নয়, হয়তোবা 2-1 মাসের ভিতরেই, অর্থাৎ সামনে মাস এরকম হইতে পারে যে আমরা ইনশাল্লাহ তোমাদের সামনে পেয়ে যাব। এখন যেটা তোমাদের গুরুত্বপূর্ণ জানা যে আমাদের 6টা অংশ থাকে, 30 নাম্বার, অর্থাৎ ব্যাকরণে কয় নাম্বার? 30 নাম্বার। 30 নাম্বার কোনো অবজেক্টিভ নেই, শুধু লিখিত। তাহলে তুমি এখানে 30 নাম্বার কিভাবে হবে? প্রথমটা হচ্ছে উচ্চারণ, তারপরটা হচ্ছে তোমার বানান, তারপরটা হচ্ছে শব্দ শ্রেণী, শব্দ গঠন, তারপর হচ্ছে বাক্য, তারপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ প্রয়োগ। কয়টা হলো? 1 2 3 4 5 6। এই 6টা থেকে এই যে দেখো 5 5 5 5 5 5, অর্থাৎ 5 6 30 নাম্বার। এই 6টা অংশ আমরা পড়াবো 2 বছরের ভিতর। উচ্চারণ অংশ, বানান অংশ, শব্দ শ্রেণী অংশ, শব্দ গঠন অংশ, বাক্য এবং শুদ্ধ অশুদ্ধ প্রয়োগ। এই 6টা থেকে প্রতিটা প্রশ্নে 2টা করে প্রশ্ন থাকবে, প্রতিটা অংশে 2টা করে প্রশ্ন থাকবে এবং 2টা করে প্রশ্নের যে কোনো একটির উত্তর করতে হবে তোমাকে, যে কোনো একটির উত্তর করতে হবে, অর্থাৎ তোমাকে টোটাল 6টা প্রশ্নে আনসার করতে হবে। অতএব তোমরা কি 5 6টা প্রশ্নে আনসার করলে কি হবে? 5 × 6, অর্থাৎ 30 নাম্বার। এই 30 নাম্বারের উত্তর তোমাদেরকে দিতে হবে। প্রতিটা অংশে 2টা করে প্রশ্ন থাকবে এবং প্রতিটা অংশ থেকে একটা করে উত্তর দিতে হবে। বুঝতে পেরেছো? আশা করি সিলেবাস, ব্যাকরণের সিলেবাসটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। আর যে 70 নাম্বার থাকবে, সেই 70 নাম্বার থেকে তোমরা ওটা হচ্ছে নির্মিতি অংশ বলা হবে। ওটা হচ্ছে তোমাদের এই যে প্যারাগ্রাফ, অর্থাৎ অনুচ্ছেদ বাংলায়, তারপর দিনলিপি, দৈনন্দিন চিঠি, ইমেইল অর্থাৎ বৈদ্যুতিন চিঠি যেটা, এরপরে আছে তোমাদের রচনা আছে, ভাব সম্প্রসারণ আছে, পত্র, তারপর আবেদন পত্র, এগুলো আছে, অনেক অংশ আছে, সংলাপ আছে। তাহলে ওখানে অনেকগুলো অপশন আছে, ওগুলা পরবর্তীতে আমি দেখিয়ে দিব ক্লাসে সরাসরি। আর এখন যেটা দেখালাম, এই 6টা অংশ থেকে যে কোনো একটা করে 6টা প্রশ্ন উত্তর, প্রতিটা অংশে 2টা করে প্রশ্ন থাকবে। তাহলে কত হলো? 30 নাম্বার। ওকে, নাম্বার বন্টনটা দেখিয়ে দিলাম ব্যাকরণ অংশের। এবার আসো উচ্চারণ অংশে আমরা আলোচনায় চলে যাব সরাসরি, কারণ সহজ করার জন্য, তোমাদের মনে যাতে কোনো ধরনের প্রশ্ন না থাকে সেই বিষয়টা খেয়াল করার জন্য বলছি। যেহেতু সামনে পরীক্ষা, তোমরা একটু রুটিন পেয়ে যাবে, তারিখও পেয়ে যাবে আশা করি। এখন মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করো বাসায়।
উচ্চারণ প্রথমে আমার যে পদ্ধতিটা কৌশলটা সেটা হচ্ছে কি, আমি প্রথমে যে টপিকটা যে বিষয়টা পড়াই সেটা সম্পর্কে সমস্যাগুলা কি হয়, অর্থাৎ যে সমস্যাগুলো আমাদের সমাধান করতে হয় সেই সমস্যাগুলো, অর্থাৎ শিকনফল যাকে বলা হয়, বাংলায় সহজ কথা শিকনফল, আমি কি শিখবো এখানে, সেই শিকনফলটা আমার এখানে উল্লেখ থাকবে। তাহলে আমি দেখি প্রথমেই প্রশ্নগুলো আলোচনা করি উচ্চারণে। প্রথম প্রশ্ন, যারা ক্লাস করছো লিখে নাও। প্রথম, উচ্চারণ রীতি কি? উচ্চারণ রীতি কি? উচ্চারণ রীতি কি? বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো, অর্থাৎ বাংলা ভাষার উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। উচ্চারণ রীতি কি? বাংলা উচ্চারণ রীতির যে কোনো 5টি নিয়ম, অর্থাৎ বাংলা ভাষা উচ্চারণ রীতি, এটা হচ্ছে বাংলা উচ্চারণ রীতির যে কোনো 5টি নিয়ম। 2, অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। অধ্বনি, অ অর্থাৎ স্বর, তোমরা জানো স্বর অ, স্বর অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, অর্থাৎ অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। 3, খেয়াল করো, প্রথম হচ্ছে উচ্চারণ রীতি কি? বাংলা উচ্চারণ রীতির যে কোনো 5টি নিয়ম। দ্বিতীয়ত, অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, অধ্বনির আলাদা প্রশ্ন। তারপর আরেকটা আলাদা প্রশ্ন 3, আদ্য মধ্য অন্ত। আদ্য মানে আদি, শুরুতে, শব্দের শুরুতে হচ্ছে আদ্য, মধ্য হচ্ছে শব্দের মাঝখানে, অন্ত হচ্ছে শব্দের শেষে, অর্থাৎ আদ্য মধ্য অন্ত অধ্বনির উচ্চারণ, অর্থাৎ অধ্বনিটা, স্বর অধ্বনিটা, এটা শব্দের শুরুতে কেমন উচ্চারিত হয়, শব্দের মাঝখানে কেমন উচ্চারিত হয় এবং শব্দের শেষে কেমন উচ্চারিত হয়, সেই বিষয়টা নিয়ে 5টি নিয়ম আছে। সেই 5টি নিয়ম তোমাকে লিখতে হবে, কারণ 5 নাম্বার, এর জন্য কমপক্ষে 5টি নিয়ম লিখতে হবে প্রতিটা প্রশ্নের, যে প্রশ্নটা আনসার করবে। অয় উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। তাহলে এই 3টা প্রশ্ন। আপাতত আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, উপরেরটা মুছে দিলাম। 4 নম্বর প্রশ্ন, এ ধ্বনির উচ্চারণ। এ ধ্বনির, এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম। দ্বিতীয়ত মুছে ফেললাম। 5 নাম্বার, ফলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। ফলা, তোমরা জানো ফলা কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? ফলা। তোমরা 10ম শ্রেণীতে জেনেছো, তারপর আরেকটু বলে দিলাম। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ সেটা কি? ফলা। আর ফলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। ফলা কয়টি? 6টি। 6টি ফলা, যেরকম মফলা, জফলা, রফলা, বফলা, নফলা। তাহলে এই যে ফলাগুলা উচ্চারণ হবে, সেগুলো কি ধরনের উচ্চারণ হবে? শব্দের মাঝখানে, শব্দের শেষে, অথবা কোনো শব্দের সংযুক্ত ধ্বনির সাথে। যেহেতু ফলা কিসে হয়? সংযুক্ত ধ্বনি। সে কেমন উচ্চারণ হবে তাদের, সেই বিষয়টা তোমার উল্লেখ করে কমপক্ষে 5টা নিয়ম লিখতে হবে। তাহলে ফলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। ফলা,
তোমাদের এই 5টা প্রশ্ন আশা করি ভালো করে মনে রাখবে এবং 5টা প্রশ্ন প্রিপারেশন নিবে উচ্চারণের অংশ থেকে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ উচ্চারণ, এটা থাকবেই পরীক্ষায় থাকবে। এই 5টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে, আশা করি বুঝতে পেরেছো। আর খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উচ্চারণ, বাংলা ভাষার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই। তাহলে এই 5টা প্রশ্ন ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি এখন যে প্র্যাকটিসটা তোমাদের করাবো, আমরা প্রথম কি প্রশ্ন লিখেছিলাম, বাংলা ভাষার উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। অর্থাৎ উচ্চারণ রীতি কি, উচ্চারণ রীতির যে কোনো 5টি নিয়ম সম্পর্কে আমি আলোচনা করব এখন তোমাদের সাথে। দেখো যে নিয়মগুলো দিচ্ছি সুন্দর করে লিখে রাখবে, প্রতিটা নিয়ম উচ্চারণ রীতির যে কোনো 5টি নিয়ম। উচ্চারণ রীতি কি সেই সংজ্ঞাটা একটু লিখে নাও সবাই, উচ্চারণ রীতি কি সংজ্ঞাটা লিখে নাও। আশা করি সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু উচ্চারণ রীতি কি প্রশ্নটা থাকবে, প্রতিটি শব্দে যথার্থ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্র প্রণীত হয়। বাংলা ভাষার শব্দ সমূহের ঠিক উচ্চারণের জন্য, বাংলা ভাষার শব্দ সমূহের ঠিক উচ্চারণের জন্য যে সকল দেখো বাংলা ভাষার শব্দ সমূহের ঠিক উচ্চারণের জন্য যে সকল নিয়ম অনুসরণ করি তাদের সমষ্টিকে বাংলা উচ্চারণ রীতি বলে। সহজ কথায় লিখে রাখো, এবং লিখে রাখো খুবই গুরুত্বপূর্ণ, বাংলা ভাষার শব্দ সমূহের উচ্চারণের জন্য যে সকল নিয়ম অনুসরণ করি তাদেরকে বলা হয় কি, বাংলা উচ্চারণ রীতি। সহজভাবে লিখে রাখো। আবার বলছি, বাংলা ভাষার শব্দসমূহের ঠিক উচ্চারণের জন্য যে সকল নিয়ম অনুসরণ করি তাদের সমষ্টিকে বাংলা উচ্চারণ রীতি বলি। তাহলে বুঝতে পেরেছো বাংলা উচ্চারণ রীতি এই অংশটা কেন গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার শব্দসমূহ কি ঠিক উচ্চারণ করতে হবে, ঠিকভাবে উচ্চারণ করার নামই হচ্ছে কি বাংলা উচ্চারণ রীতি, নিয়মগুলার সমষ্টি। ওকে, তাহলে এই প্রশ্ন এটা আলোচনা কোথায় আসবে, বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, 5টি নিয়ম উচ্চারণের, এই যে উচ্চারণের 5টি নিয়ম, এইটা হচ্ছে প্রথম প্রশ্নের। আর এটা হচ্ছে সংজ্ঞা। প্রথম প্রশ্ন দেখো, বাংলা ভাষা বাংলা উচ্চারণ রীতি কি, এই সংজ্ঞা দিলাম, কিন্তু এখন 5টি নিয়ম দিব। মনোযোগ সহকারে লিখে রাখো সবাই যারা ক্লাস করছো, এবং যারা করছে না তাদের শেয়ার করবে, জানতে হবে। প্রথম নিয়ম, বাংলা ভাষার উচ্চারণের যে কোনো 5টি নিয়মের ভিতরে প্রথম নিয়ম আমি দিচ্ছি, খেয়াল করো। শব্দের আদ্য অ এর পর ই কার থাকলে অ উচ্চারণ ও এর মতো হয়। শব্দের আদ্য অ, আদ্য মানে কি শব্দের শুরুতে, আদিতে, আদ্য অ এর পর যদি অ এর পর ই থাকলে, ই বুঝো, এই যে হর্ষই, অর্থাৎ তোমরা যেটা চিনো রস্যই হিসেবে, হর্ষই ই, সব আদ্যে অ এর পর যদি ই থাকে, ই থাকে, ই থাকে অ এর উচ্চারণ
ও এর মতো হয়। উচ্চারিত হয়, যেমন একটু খেয়াল করো, উদাহরণ দিতে হবে তোমাদের প্রত্যেকেরই। প্রতিটা নিয়মের পরে কমপক্ষে 2টা উদাহরণ দিতে হবে, 1 থেকে 2টা উদাহরণ। দেখো, ছবি, দেখো তো এটা উচ্চারণটা কি হয়েছে, এরকম হয়েছে না? এই যে দেখো মূল উচ্চারণটা কি, ছবি, ছবি, এই যে ছো ওকার হয়েছে, তাই না? ও ও এর মতো উচ্চারিত হচ্ছে। শব্দের আদ্য অ এর পর যদি ইকার থাকে, এই যে শব্দ আদ্যের অ এর পর কি, ছ এর সাথে কি আছে, অ আছে না? ছ এর সাথে কি আছে, ছ, উচ্চারণ করলে কি অ। কারণ আমরা জানি ব্যঞ্জন বর্ণের প্রতিটা ধ্বনির সাথে কি অধ্বনি, অধিকাংশ ধ্বনির সাথে কি অধ্বনি যুক্ত আছে। কারণ ক, খ, গ, দেখো অ উচ্চারিত হয়, তাহলে ছ এর সাথে কি আছে, অ আছে। অ ধ্বনি যদি থাকে ছ এর সাথে, তাহলে এই ধ্বনিটা বলছে কি, শব্দের আদ্য ধ্বনি অ এর পর যদি ইকার থাকে, অর্থাৎ রস্যই, অর্থাৎ হর্ষই যদি থাকে, তবে অ এর উচ্চারণ, আদ্য অ এর উচ্চারণ, এখানে যে অটা আছে ছ এর সাথে, সেটার উচ্চারণ কি হবে, ও এর মতো হবে, ও, ওকার। তাহলে কি ওকার হয়েছে, দেখো ছবি, ছো, উচ্চারণটা কি, আমরা কি ছবি করি নাকি ছবি করি, উচ্চারণ করি কি ছবি, তাহলে কি ছো, তাহলে কি ছো ওকার বি, এইটা উচ্চারণ করি আমরা, কি এইটুকু উচ্চারণ করি, এটাই উচ্চারণ রীতি। অর্থাৎ তুমি যে শব্দটা যেভাবে উচ্চারণ করছো সেই রীতিটা লিখবে, সেই রূপটা লিখবে, সেটার নাম কি উচ্চারণ রীতি। আমরা উচ্চারণ করি এইটা, ওকে, ছবি, কিন্তু কি লিখেছি ছো, ছো এর ছবি উচ্চারণ করছি, আমরা উচ্চারণ করছি এটা, এটাই উচ্চারণ করছি, কিন্তু এইটা টোটাল ঠিক শব্দ কি এটা। আশা করি তোমরা যদি বই দেখো আরো সহজে বুঝবে। আরো একটা উদাহরণ দিচ্ছি আমি, তোমরা খেয়াল করো, অভিধান, এখানে উদাহরণটা দেই, অভিধান, এই দেখো অ সবার শুরুতেই আছে, তাই না? সবার শুরুতেই আছে। আমরা উচ্চারণ করি যেটা, সেটা যেন ঠিকভাবে উচ্চারণ করি, অভিধান। দেখো তাহলে আমরা কি উচ্চারণ করছি, এটা শব্দের আদ্য কি অ, শব্দের শুরুতে কি আছে, অ ধ্বনি আছে, তাহলে উচ্চারণ করো তো, একটু খেয়াল করো, একটু প্র্যাকটিস করো নিজে নিজে আমার সাথে। অভিধান, কি উচ্চারণ করছি আমরা, এখানে কি আছে, অ না, দেখতে পাচ্ছ অ আছে কিনা? তাহলে অ যদি এখানে থাকে, তাহলে অ এর উচ্চারণ কি, আমরা কি উচ্চারণ করছি দেখো তো, প্রথমটা কি ও, প্রথমটা কি ও, ও ভি ধান, এটা উচ্চারণ করছি কিনা একটু তুমি নিজে উচ্চারণ করো তো, অভিধান, নাকি আমরা বলি অভিধান, এটা কি ও ভি ধান, তাহলে কি ও উচ্চারণ করছি, তাহলে ও ওটা লিখতে হবে, অর্থাৎ ব্র্যাকেটে আমি দেখালাম ঠিক উচ্চারণটা। বুঝতে পেরেছো? এরকম ভাবে হাজার হাজার শব্দ আছে যেগুলোর কি উচ্চারণ আমরা, এই যে অভিধান শব্দটা কি উচ্চারণ করছি সেটা লিখবো। বুঝতে পেরেছো উচ্চারণ রীতি কি, অভিধান শব্দটা কি উচ্চারণ করছি সেটা ঠিক লিখবো। এই যে অভিধান, আমরা ও উচ্চারণ করছি, ও লিখলাম অভিধান। ওকে, এটা হচ্ছে প্রথম নিয়ম। শব্দের আদ্য অ যদি অ এর পর যদি ইকার থাকে, এই যে ইকার আছে, দুইটাতে ইকার আছে, আর এই জন্য এটা কি ও এর মতো উচ্চারিত হয়েছে, এই জন্য রূপটা লিখে দিলাম কিসের মতো উচ্চারিত হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমার ক্লাসে করবে। আপাতত পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন সেটা গুরুত্ব সহকারে নিয়ে নাও। প্রথম নিয়ম গেল। এবার দ্বিতীয় নিয়ম, অন্ত অ। দেখো প্রত্যেকটা নিয়ম কিন্তু দিচ্ছি, একটা আদ্য অ দিলাম, এবার দিব কি আদ্য অ এর পর, দেখো 2 নাম্বার নিয়ম, আদ্য অ এর পর
এই যে তোমরা জানো সংযুক্ত ধ্বনিটা, এটার ভিতর কি আছে? এই সংযুক্ত ধ্বনিটার মাঝখানে এরপর যদি আদ্য অ এর পর যদি এটা থাকে, অ এর উচ্চারণ সাধারণত ও এর মতো হবে। এটা এই ধ্বনিটা যদি থাকে, অর্থাৎ এটাতে কি আছে? ক আর স আছে, ক যোগ স, অর্থাৎ এটা সংযুক্ত ধ্বনি। এটা অনেকেই বলে ক্ষীয়, না ক্ষীয় না, এটা এমনিতে চেনার জন্য বলে ক্ষীয়, কিন্তু এটা কি? সংযুক্ত ধ্বনি। এটা পরিচয় কি? সংযুক্ত ধ্বনি। তাহলে দেখো আদ্য অ এর পর, আদ্য মানে শব্দের শুরুতে যদি অ থাকে, এরপর ক স অর্থাৎ ক্ষীয়, যেটা তোমরা চেনো, এই যে সংযুক্ত ধ্বনিটা যদি থাকে, তাহলে এরপর যদি পর অ থাকে, তাহলে সেটা কি হবে? ও এর মতো উচ্চারণ করবে। অ এর উচ্চারণ এরপর ক্ষীয় থাকলে অ এর উচ্চারণ, অ এর উচ্চারণ ও এর মতো হবে, ও এর মতো হবে। খেয়াল করো, আদ্য অ এর পর যদি ক্ষীয় থাকে, তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হবে। একটু খেয়াল করো আদ্য অ এর উচ্চারণটা কিরকম থাকতে পারে। প্রথমে ধরি আমরা উদাহরণ হিসেবে, উদাহরণ দেখো, একটু খেয়াল করো, দক্ষ, এই যে শব্দটা দক্ষ লিখলাম, তাহলে আমরা কি উচ্চারণ করলাম? আদ্য অ এর পর, আদ্য অ এর পর যদি এই যে আদ্য, এখানে কি আছে? দ এর সাথে কি আছে? অ আছে, তাহলে দ অ আছে, আর এটা কি? ক স সংযুক্ত ধ্বনি ক্ষীয়। তাহলে এইটার যদি আদ্য অ এর কি হয়েছে উচ্চারণ, পরে এটার পরে অ আছে, তাহলে কি হয়েছে উচ্চারণ? দক্ষ। আমরা কি বলি? দক্ষ বলি নাকি কি বলি? দক্ষ। তাহলে কি উচ্চারণ করলাম? এটা উচ্চারণ করলাম না, একটু খেয়াল করো, দক্ষ। বড় করে লিখি, একটু খেয়াল করো, বড় করে লিখি, দক্ষ। দক্ষ। একটু খেয়াল করো তো, এটা উচ্চারণ করেছি না আমরা? দেখো দক্ষ, এই যে ধ্বনিটা বলছে আদ্য অ এর পর, আদ্য অ আছে দ এর সাথে, তারপর কি আছে? আদ্য এর পর এই যে ক স অর্থাৎ ক্ষীয় ধ্বনি আছে, সংযুক্ত ধ্বনি আছে, থাকলে অ এর উচ্চারণ, এখানে যে অটা থাকবে দ এর সাথে, সেটার উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে। খেয়াল করেছো? তাহলে দেখো তো, দক্ষ, আমরা উচ্চারণ করি কি? দক্ষ। তাহলে কি উচ্চারণ করছি? দক্ষ। এটা উচ্চারণ করছি না? একটু খেয়াল করো, দক্ষ, তাই না? তাহলে কি? দক্ষ। দেখো সহজভাবে দক্ষ উচ্চারণটা এটা, অর্থাৎ কি উচ্চারণ করছি এই শব্দটাকে? এইটা, ওকে, দক্ষ। অর্থাৎ আমরা এই শব্দটাতে উচ্চারণ করতে গেলে কি কি উচ্চারণ করছি সেই বিষয়টা এখানে দেখাইতে হবে। এটাকে বলা হয় কি? উচ্চারণ রীতি। 2 নাম্বার গেল। 3, এবার 3 নাম্বার নিয়মটা দেখো, যে শব্দের আদ্য ব্যঞ্জনে ম ফলাযুক্ত হলে সেই ম উচ্চারিত অনুচ্চারিত থাকে। শব্দের আদ্য ব্যঞ্জনে 3 নাম্বার, শব্দের শুরুতে, সহজভাবে আমি বলছি, শব্দের শুরুতে ম, ম ফলা, ম ফলা, শব্দের শুরুতে ম ফলা থাকলে কি হয়? ময়ের উচ্চারণ হয় না। শব্দের শুরুতে ম ফলা থাকলে ময়ের উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না। খেয়াল করো, উদাহরণ, শব্দের শুরুতে ম ফলা থাকলে কি হবে? ময়ের উচ্চারণ হবে না। উদাহরণ খেয়াল করো একটু সবাই, উদাহরণ যেরকম স্মরণ, দেখো তো স্মরণ, এই যে স্মরণ, স এর সাথে কি আছে? দন্তস্বর সাথে কি আছে? ম আছে, তাহলে কি স্মরণ? স্মরণ বলেছি আমরা, ময়ের উচ্চারণ করেছি? করিনি। তাহলে আমরা কি? স্বরের আদ্য যদি ম ফলা থাকে তাহলে কি স্মরণ, ম উচ্চারিত হয়নি, তাহলে আমরা কি উচ্চারণ করি? এটাকে স্মরণ।
এই যে এই উচ্চারণটা করি, স্মরণ। ওকে, এই উচ্চারণটা তোমাকে দেখাইতে হবে। তারপর লেখো 4 নাম্বার, শব্দের শুরুতে মফলা থাকলে ময়ের উচ্চারণ হয় না, অর্থাৎ স্মরণ। এরকম ভাবে উদাহরণ দিতে হবে তোমাকে, স্মরণ। এবার 4 নাম্বার, শব্দের আদ্য ব্যঞ্জন, শব্দের আদিতে যদি অন্তে যদি অ এর উচ্চারণ অনুস্বার থাকে তার উচ্চারণ ও এর মতো হবে, শব্দের পর যদি অনুস্বার থাকে। 4 নিয়ম 4, শব্দের অন্ত অ এর পর অনুস্বার থাকলে, এই যে অনুস্বার থাকলে অ এর উচ্চারণ ও হবে। অ এর উচ্চারণ কি হবে? ও হবে। একটু মনোযোগ দাও। শব্দের অন্তে মানে কি? শব্দের শেষে, শব্দের শেষে যদি অ থাকে তাহলে অ এর উচ্চারণ, অ এর পর যদি অনুস্বার থাকে, শব্দের শেষে অ থাকলে এবং তারপর যদি অনুস্বার থাকে তাহলে উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে, ও। ওকে, তাহলে আমরা দেখি, যদি আমরা খেয়াল করো অংশ, উদাহরণ হিসেবে খেয়াল করো, অংশ, এই যে অংশ, তাহলে এটা কি উচ্চারণ করছি? অংশ, তাই না? আমরা উচ্চারণটা কি করছি খেয়াল করো, আমরা এটা উচ্চারণ করছি, কিন্তু একটু খেয়াল করো সবাই। শব্দের আদিতে যদি অ থাকে, পরে যদি শব্দের অন্তে যদি অ থাকে, তাহলে স এর কি আছে? অ আছে না? তাহলে বসো, এটার সাথে কি আছে? অ আছে। তাহলে আমরা দেখি ও, তাহলে কি উচ্চারণ করছি? অংশ। এই যে এটা উচ্চারণ করছি অংশ, স উচ্চারণ করছি, অ এর উচ্চারণটা কি হয়ে যাবে? ও এর মতো হবে, অংশ। আমরা কিন্তু অংশ বলি না, আমরা কি বলি? অংশ। তাহলে এই যে ঠিক উচ্চারণগুলা তোমরা, অর্থাৎ আমি কি বলেছি, বাংলা বানানের উচ্চারণ রীতি কি? উচ্চারণ রীতির যে কোনো 5টি নিয়ম লিখো। তাহলে আমি কয়টা নিয়ম দিলাম? 4টা নিয়ম দিলাম। কারণ কি? একটা সংজ্ঞা দিলাম, কারণ ওখানে সংজ্ঞা চেয়েছে, ওখানে 1 নাম্বার, আর 4টা নিয়মে কত? 4 নাম্বার, কত হলো? 5 নাম্বার। যে 5টা নিয়ম দিবে সমস্যা নেই, 5টা নিয়মও দিতে পারবে। আশা করি প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো, এবং একটু মনোযোগ দিয়ে আর একটু বইটা খুলে দেখবে, দেখবে আরো সহজ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। বাংলা উচ্চারণ রীতি কি? উচ্চারণ রীতি যে কোনো 5টি নিয়ম, গুরুত্বপূর্ণ কিন্তু সামনে পরীক্ষার জন্য, এবং এটা ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2022 সালে যখন তোমরা ফাইনাল পরীক্ষা অবতীর্ণ হবে। এবার যদি পরের প্রশ্ন আলোচনায় যাই, ঠিক আছে? তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য যে পড়াটা দিলাম সেটা হচ্ছে বাংলা উচ্চারণ রীতি, অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম, অন্ত মধ্য অন্ত ধ্বনি অ এর উচ্চারণে 5টি নিয়ম, এবং ফলার উচ্চারণে 5টি নিয়ম। এই 3টা প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। আর এর বিপরীতে অথবা হিসেবে তোমাদের যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে কি? অর্থাৎ 2টা অংশ থাকবে, এই প্রশ্নগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে। এই 5টা প্রশ্ন দিয়েছি না তোমাদের, সেখানে যে কোনো একটা প্রশ্ন থাকবে। আর অথবা হিসেবে থাকবে শব্দ, এরকম শব্দ দেওয়া থাকবে, এই যে আমি একটু আগে যেগুলো তোমাদের প্র্যাকটিস করলাম, অংশ, দক্ষ, পক্ষ, অভিধান, বলবে যে এগুলার উচ্চারণ লিখো। এই 8টি শব্দ দিব আমরা অথবা হিসেবে, সেই 8টি প্রশ্নের অর্থাৎ 8টি শব্দের যে কোনো 5টা শব্দের উচ্চারণ লিখতে পারলে কি 5 থেকে 5। কি ধরনের লিখবে? এই যে অংশ, এই যে একটুকু লিখতে পারলেই 5। অর্থাৎ এই যে অংশ শব্দটা যে তোমাদের একটু আগে প্র্যাকটিস করালাম, অংশ কি উচ্চারণ করলাম? অংশ। এই যে অংশ শব্দটা ঠিক উচ্চারণ অংশ, তাই না? দেখাইতে হবে তোমাকে, লিখে দেখাইতে হবে, আর কিছু না। উচ্চারণ তো আমরা করি। দক্ষ, তাহলে কি? এই যে এটা জাস্ট দেখাবে, এটা শুধু দেখাবে যে দক্ষ, এই যে এইটুকু দেখালেই তুমি 1 থেকে 1 পেয়ে যাবে। কিন্তু সমান চিহ্ন দেওয়া যাবে না মাঝখানে, এটা সমান চিহ্ন দেওয়া যাবে না। সবসময় তুমি হয় রোল মার্জিন করে লিখতে পারবে, নয় সোজা সোজা করে লিখবে, এরকম একটা টান দিতে পারবে, বাট সমান চিহ্ন দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? আশা করি সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। পক্ষ, তাহলে কি? পক্ষ, পক্ষ শব্দটা আমরা এইভাবে উচ্চারণ করি। তারপর অভিধান, অভিধান, এরকম